সেন্ট মার্টিনে অর্ধেকের বেশি জমি হাতছাড়ায় স্থানীয়দের। বসতভিটা ছেড়ে অজানায় পাড়ি দিচ্ছেন আদি বাসিন্দারা। বাহারি পোস্টার ব্যানারে নির্বাচনী আবহ বইছে রাজধানীতে। নানা প্রতিশ্রুতিতে দলের মনোনয়ন পাওয়ার আকুতি। বিশ্ব হৃদরোগ দিবস আজ। দেশে মৃত্যুর কারণগুলোর মধ্যে শীর্ষে আছে এই অসুখ। শারদীয় দুর্গোৎসবে মেতেছে দেশ। মন্দির মণ্ডপে দেবীর আরাধনায় চলছে মহাসপ্তমী উদযাপন। প্রবালদ্বীপ সেন্ট মার্টিনের অর্ধেকেরও বেশি জমি হাতছাড়া হয়ে গেছে স্থানীয়দের। এখনও নানা কারণে নিজ বসতভিটা বিক্রি করে অন্যত্র যাচ্ছেন এই দ্বীপের আদি বাসিন্দারা। ফলে ক্রমেই মালিকানার বড় অংশ চলে যাচ্ছে বাইরের লোকজনের হাতে। দ্বীপের আদি বাসিন্দাদের হাতে মালিকানা টিকিয়ে রাখার দাবি স্থানীয়দের। সেন্ট মার্টিন দ্বীপ ঘুরে এসে রিপোর্ট করেছেন মনিরুল সোহাগ, ছবি তুলেছেন রফিকুল ইসলাম। আমাদের নিজের বলে একটা দেশ, হয়তো জন্নতের একটু করে নুরুল ইসলাম সেন্ট মার্টিন দ্বীপের আদি ১৩ পরিবারের একজন। বহু বছর ধরে এই বসতভিটায় বসবাস করে আসলেও এবার তা তুলে দিচ্ছেন বাইরের এক লোকের কাছে। কারণ বিক্রি করে দিয়েছেন নিজেদের স্বপ্নের ভিটা। মনে হবে রোজগার নেই, কোনো আমদানি নেই, গাছে নাই জল নেই, সমুদ্র মাছ নাই। আমাদের খুঁজতে জানি না আল্লাহ। সেই জন্য সর্বদিকে চিন্তা করে আমরা বিবেচনা করলাম এখানে থাকা সুবিধাজনক হবে না, সুতরাং আমরা এখান থেকে চলে যেতে বাধ্য হচ্ছি। সেন্ট মার্টিনে বিভিন্ন এলাকায় এরই মধ্যে স্পষ্ট হয়েছে জমির নতুন মালিকদের পরিচয়। স্থানীয় জনপ্রতিনিধিরা জানান দ্বীপের অর্ধেকেরও বেশি জমি এরই মধ্যে বিক্রি হয়ে গেছে বাইরের মানুষের কাছে। সেন্ট মার্টিনের জমিন মনে করো অর্ধেকের বেশি বিক্রি হয়েছে। সেন্ট মার্টিন বাসীর থেকে যেটা জমিনটা হারিয়ে গেছে, অবশ্যই খারাপ লাগার বিষয়। 4 ভাগ করে প্রায় 2.5 ভাগ পর্যন্ত জমি কি হয়ে গেছে, বিকৃত হয়ে গেছে। সেন্ট মার্টিন দ্বীপের আদি বাসিন্দাদের টিকিয়ে রাখার আহ্বান স্থানীয়দের। তবে স্থানীয় প্রশাসন বলছে জমির মালিকানা পেলেও সেন্ট মার্টিন দ্বীপে নতুন করে কোনো স্থাপনা করতে পারবে না কেউই। যাতে আর কোনো হোটেল, রিসোর্ট বা স্থাপনা ওখানে না হয় সেটির বিষয়ে সারা বছর খুব কঠোর ছিলাম। ওখানে কোনো প্রাকৃতিক বিপর্যয় এরকম কোনো সরঞ্জামের ব্যবহার আমরা করতে দেইনি। 1890 সালের দিকে 13টি জেলে পরিবার মিলে বসবাস শুরু করে সেন্ট মার্টিনে। এই দ্বীপে মোট জমি প্রায় 2000 একর। এই দ্বীপের আদি বাসিন্দা যাদের পূর্বপুরুষদের হাত ধরে পরিচিতি পেয়েছে সেন্ট মার্টিন হয়েছে বসবাসের উপযোগী, সেই বাসিন্দাদের হাত থেকেই যেন আজ হাতছাড়ার পথে সেন্ট মার্টিন দ্বীপ। বিশেষজ্ঞরা বলছেন এই দ্বীপের ঐতিহ্য রক্ষার জন্য এই দ্বীপের আদি বাসিন্দা যারা রয়েছেন তাদেরকেও টিকিয়ে রাখতে হবে। মনিরুল সোহাগ, ডিবিসি নিউজ, সেন্ট মার্টিন দ্বীপ, টেকনাফ, কক্সবাজার। বাহারি পোস্টার ব্যানারে নির্বাচনী বাতাস বইতে শুরু করেছে রাজধানী জুড়ে, যাতে শোভা পাচ্ছে প্রার্থীর তা প্রত্যাশীদের নানা পরিচয়। শুভেচ্ছা জানানোর পাশাপাশি এলাকাবাসীর পক্ষে কোনো কোনো নেতাকে এমপি হিসেবে দেখতে চাওয়ার বার্তাও রয়েছে। নির্বাচনী আমেজ বিভিন্ন দলের নেতাদের মাঝেও। তবে যত্রতত্র পোস্টারে শহরের সৌন্দর্য রক্ষায় কতটা সচেতন দলগুলো, এমন প্রশ্নও আছে নগরবাসীর। বিষয়টি বিবেচনায় নেয়ার তাগিদ তাদের। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরেই যেন চলমান রাজনীতির সব আলোচনা। আসছে ফেব্রুয়ারি ধরে সেই নির্বাচনী ঢেউয়ে ভাসছে গোটা দেশ। তাই তো রাজধানী জুড়ে পোস্টারের এই পসরা, দেয়াল, ভবন, গাছ, বৈদ্যুতিক খুঁটি সহ নগরের আনাচে কানাচে ঝুলছে রং বেরঙের প্রচারপত্র। নির্বাচন সামনে রেখে পোস্টার ব্যানার টাঙানো হলেও জনগণের মন জয় করতে পারাটাই বেশি গুরুত্বপূর্ণ বলে মনে করেন বিভিন্ন দলের নেতারা। যেটা জনগণ পছন্দ করে না, দেশের মানুষ পছন্দ করে না, সেই কাজগুলো আমরা করবো না। আমার পার্টির চেয়ারম্যান বলছে জনমুখী হইতে হবে, মানুষের পাশে থাকতে হবে, মানুষ কি চায় সেটা তোমরা করো। আমরা জানি যে নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিকভাবেই রাষ্ট্রের নেতৃত্ব পরিবর্তন হবে।
এই জন্য আমরা সকল নির্বাচনে অংশগ্রহণ করে আসছি। যতগুলো ইলেকশন হবে সুষ্ঠু ফেয়ার ইলেকশন হলে জনগণ এইভাবেই দিবে। আমরা এনসিপির পক্ষ থেকে মানুষের দ্বারে দ্বারে যাচ্ছি, ঘরে ঘরে গিয়ে তাদের সমস্যাগুলো শুনছি এবং মানুষের সমস্যাগুলো সমাধান করার মাধ্যমে জনগণের ভালোবাসা নিয়েই আমরা আসলে ক্ষমতায় যেতে চাই। তবে এসব পোস্টার ব্যানার নিয়ে যে প্রসঙ্গটি বরাবরই আসে তা হলো দেয়াল লিখন ও পোস্টার টাঙ্গানো আইন কতটা মানা হয়। একই সঙ্গে সিটি কর্পোরেশনের নির্ধারিত স্থানে পোস্টার লাগানোর ব্যবস্থা সম্পর্কে কতটা ওয়াকিবহাল নেতারা, এমন প্রশ্নও সামনে আসে। আজকাল তো সোশ্যাল মিডিয়ার যুগ, বিভিন্নভাবে তারা প্রচার করতে পারে, কিন্তু পরিবেশ দূষণ তারা করতে পারে না। ব্যানার যদি আকাশ করে বেশি বেশি লাগায় পরিবেশ নষ্ট হয়। লাগানোর পরও একটা ডেট আছে, তারিখ আছে না, তারিখ অনুযায়ী না খোলার কারণে আরও পরিবেশ নষ্ট হয়। সুনির্দিষ্ট জায়গার মধ্যে পোস্টার ইত্যাদি লাগানো, ওয়ালগুলা একেবারেই খারাপ দেখা যায়। যত্রতত্র পোস্টার দিয়ে পরিবেশ দূষণ ও নগরের সৌন্দর্য ক্ষুণ্ণ যাতে না হয় সেদিকে নজর রয়েছে বলে জানালেন নেতারা। ইন্ডিভিজুয়ালি অনেকে লাগাচ্ছে, এতে করে পরিবেশের জন্য একটু সমস্যা হচ্ছে। আমরা এই বিষয়ে অ্যালার্ট আছি। নির্বাচন যখন ঘনিয়ে আসবে, যাই আছে আমরা নির্বাচন তফসিল ঘোষণা করে আমরা নিজ হাতে অপসারণ করে ফেলবো। এগুলো না লাগালে তো আমাদের তো নাম মানুষ চিনবেও না, কেমন? সেজন্য আমরা খুবই সীমিত আকারে লাগিয়েছি। আগামীতে তফসিলে যে সকল নিয়ম নীতি থাকবে সেগুলো তো আমরা মানবো ইনশাল্লাহ। জনগণের অধিকার নিয়েই তাদের ওই কথাগুলোই লিখে হয়তো আমরা ব্যানার ফেস্টুন করব। এর বাইরে আমরা সিটি কর্পোরেশনের বাইরে কোনো নির্দেশনার বাইরে, তাদের নির্দেশনা থাকুক না থাকুক, আমরা জনগণকে কষ্ট দিয়ে জনগণের বাইরে গিয়ে আমরা কোনো ধরনের প্রচারণা করব না। নগর জুড়ে নির্বাচনী আবহে পোস্টার ব্যানার ছেয়ে গেলেও এরই মধ্যে নিয়ম মেনে পোস্টার টাঙ্গানোর নির্দেশ দিয়েছে সিটি কর্পোরেশন। আনোয়ার হোসেন, ডিবিসি নিউজ, ঢাকা। জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রামের 16টি সংসদীয় আসনের জন্য 44,000 ভোট গ্রহণ কর্মকর্তার প্যানেল প্রস্তুতের কাজ শুরু করেছে নির্বাচন অফিস। খসড়ায় 1959টি ভোট কেন্দ্র ও 12,656টি বুথ নির্ধারণ করা হয়েছে। প্রস্তুত করা হচ্ছে আইনশৃঙ্খলা বাহিনীকেও। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে প্রস্তুতি নিচ্ছে চট্টগ্রাম নির্বাচন অফিস। জেলার 16টি সংসদীয় আসনে ভোট গ্রহণের জন্য 1959টি কেন্দ্রে বুথ স্থাপন করা হবে 12,656টি। দায়িত্ব পালনের জন্য 1,959 জন প্রিসাইডিং অফিসার, 12,656 জন সহকারী প্রিসাইডিং অফিসার ও 25,312 জন পোলিং অফিসার সহ অতিরিক্ত 10% ভোট গ্রহণ কর্মকর্তা প্যানেল তৈরি করা হবে। এরই মধ্যে চট্টগ্রামের সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, বেসরকারি অফিস ও শিক্ষা প্রতিষ্ঠানে কর্মকর্তাদের তালিকা চেয়ে চিঠি পাঠিয়েছেন জেলা নির্বাচন কর্মকর্তা। 1949টি ভোট কেন্দ্র আমরা প্রাথমিকভাবে খসড়া প্রকাশ করেছি। ভোট কেন্দ্রটা যখন ফাইনাল হবে দেন আমরা ভোট গ্রহণকারী কর্মকর্তা থেকে আমরা নিয়োগ দেব। তবে চট্টগ্রামে বিভিন্ন থানা ও ফাঁড়ি থেকে লুট হওয়া 195টি অস্ত্রের এখনও হদিশ মেলেনি। উদ্ধার না হলে পেশি শক্তি প্রদর্শনে এসব অস্ত্র ব্যবহারের আশঙ্কা আছে। আমরা দেখব জনগণের স্বার্থ এবং সুষ্ঠু সুন্দরভাবে একটি নির্বাচন সম্পন্ন করা, এটা আমাদের দায়িত্ব। নির্বাচনকে কেন্দ্র করে আমরা সেই প্রস্তুতি নিচ্ছি এবং সেন্ট্রালি কাজ করে যাচ্ছি। চট্টগ্রামের 16টি আসনে মোট ভোটার 66,68,518 জন। মাসুদুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম। মেহেরপুরে বেড়েছে ডেঙ্গুর প্রকোপ। চলতি মাসে জেলায় এই জ্বরে আক্রান্ত হয়েছে শতাধিক মানুষ, কিন্তু এডিস মশা নিধনে কার্যকরী কোনো পদক্ষেপ নেই নগর কর্তৃপক্ষের। পর্যাপ্ত বরাদ্দ না থাকায় ওষুধ ছিটানো যাচ্ছে না দাবি প্রশাসনের। মেহেরপুর সদর হাসপাতালের চিত্র এটি। বিশেষায়িত এই ওয়ার্ডে হচ্ছে ডেঙ্গু রোগীদের চিকিৎসা। চলতি মাসে ডেঙ্গু আক্রান্ত হয়ে এখানে চিকিৎসা নিয়েছেন শতাধিক রোগী। রোগীরা বলছেন প্রথমে জ্বর, ঠান্ডা ও কাশি, পরীক্ষা করলেই ধরা পড়ছে ডেঙ্গু। খাবারে মানে পরশুই, গন্ধ এগুলা ছিল। টেস্টগুলা করার পরে আবার শেষে বলল যে আপনার ডেঙ্গু। জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী চলতি বছর জেলায় 218 জন ডেঙ্গু আক্রান্ত হন, যার প্রায় অর্ধেকই শনাক্ত হন চলতি মাসে। গাংনী ও মেহেরপুর পৌরসভায় রোগীর হার বেশি। ডেঙ্গুর প্রকোপ বাড়লেও এডিস মশা নিধনে নেই কার্যকরী কোনো উদ্যোগ। মেহেরপুর সদর হাসপাতালের বাইরের এই চিত্রই বলে দিচ্ছে সে কথা।
মানুষজনকে সচেতন করাও কোনো প্রস্তুতি নেই পৌরসভার পক্ষ থেকে, ইভেন অন্য কোনো মাধ্যম থেকেও সচেতনতা হচ্ছে না আমাদেরকে। ডেঙ্গু নিধনের জন্য পৌরসভার থেকে কোনো সুব্যবস্থা নেই, এই বিষয়টা নিয়ে এখন সচেতন হওয়া উচিত। যদিও পৌর কর্তৃপক্ষের দাবি মশক নিধনে সচেষ্ট তারা, কিন্তু বরাদ্দের অভাবে ওষুধ ছিটানো যাচ্ছে না। সরকারি অর্থ মশক নিধন পারপাসে খুব কম অর্থ পেয়ে থাকি। আমরা আমাদের চেষ্টা করছি যে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানটা এবং মশক নিধন অভিযানটা সুষ্ঠুভাবে পরিচালিত করার জন্য। ডেঙ্গু আক্রান্ত হলে অবহেলা না করে দ্রুত হাসপাতালে আসার পরামর্শ চিকিৎসকদের। প্রথমত প্রাথমিক চিকিৎসার জন্য পল্লী চিকিৎসকের কাছে যাই, সেটা তারা প্রাথমিক চিকিৎসা দেওয়ার পরে 3 দিনের বেশি আসলে ওয়েট করা ঠিক না, হাসপাতালে চলে আসা উচিত। সব ডেঙ্গু রোগী কিন্তু মারাত্মক হয় না, যেটা মারাত্মক থাকে সেটা আমরা ভর্তি করে চিকিৎসা দিই, সেক্ষেত্রে আমাদের প্রয়োজনীয় ব্যবস্থা আছে। আমাদের ক্ষেত্রে মেসেজ যেটা হলো সেটা পানি যেন জমে না থাকে, আমরা দিনে রাতে যেন মশারি টানিয়ে ঘুমাই। পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে নাগরিকদের আরও সচেতন হওয়ার পরামর্শ তাদের। ডিবিসি নিউজ ডেস্ক। জলবায়ু পরিবর্তনের প্রভাব পড়েছে সিলেটের হাওড়াঞ্চলেও। চলতি বর্ষা মৌসুমে স্বাভাবিকের তুলনায় কম বৃষ্টিপাত হওয়ায় জেলার 26টি হাওরে দেখা গেছে পানি স্বল্পতা। পানি কম থাকায় মাছের প্রজননও ব্যাহত হয়েছে। হাওরগুলোতে দেশীয় মাছ মিলছে একেবারেই কম। এতে বিপাকে পড়েছেন স্থানীয় জেলে ও মাছ ব্যবসায়ীরা। জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাবে চলতি মৌসুমে হবিগঞ্জে বৃষ্টিপাত হয়েছে কম। আবহাওয়া অধিদপ্তর তথ্য মতে বর্ষায় সিলেট বিভাগে স্বাভাবিক বৃষ্টিপাত 2427 মিলিমিটার হওয়ার কথা থাকলেও এবছর হয়েছে মাত্র 1006.5 মিলিমিটার। এর প্রভাবে হবিগঞ্জের 46টি হাওরের কোথাও কোমরসমান, কোথাও হাঁটু পানি, আবার কোথাও একেবারেই পানি নেই। এতে হাওরের দেশি মাছের প্রজনন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। কাঙ্ক্ষিত মাছ না পেয়ে হতাশ জেলেরা। তারা বলছেন হাওরে যেসব মাছ মিলছে তা সামান্যই। ক্ষতির মুখে পড়েছেন ব্যবসায়ীরাও। অন্য বছর এক সাইয়ে আমরা ভাই লইছি 10 কেজি 20 কেজি বড় সাই দিয়া, এখন পানি না হওয়াতে মাছের কোনো সংখ্যা কম। হাওরে পানি কম হতে মাছ কম, ঠিক আছে। আর বিভিন্ন ছোটো ছোটো জাল বাইয়ে আরো ছোটো মাছগুলো মাইল দিতেছে, আরো সংকট দিব মাছের। আমরা আলাদা যারা আছি, যেটা ব্যবসায়ী আছি, পাইকার সহ আমরা খুব কষ্টের মাঝে আছি যে ফিশারি মাছ বেচে আমরা তেমন একটা সুবিধা হয় না। বৃষ্টিপাতের পরিমাণ, সময় ও ঋতুতে পরিবর্তন আসায় জেলার হাওরগুলো দেশি মাছের অস্তিত্ব হুমকিতে। ভবিষ্যতে এমন পরিস্থিতি এড়াতে এখন থেকেই কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি পরিবেশবিদদের। মূলত হাওর অঞ্চলে হাওর, নদী, খাল, বিল এই সবগুলো কানেক্টেড হয় বর্ষা মৌসুমে, এবং মাছগুলো তাদের প্রজননের জন্য মাইগ্রেট করে। এই কানেক্টিভিটিটা তৈরি না হয় মাছ মাইগ্রেশন করতে পারছে না এবং প্রজনন করতে পারছে না, যার ফলে আমাদের যে ওয়াইল্ড স্টক দেশীয় মাছের সেটা কমে যাচ্ছে। 2 বছর এখনো আমাদের হাওরগুলোতে পানিতে পরিপূর্ণ হয় নাই, এই জন্য আমরা শঙ্কিত এবং আমরা আশা করছি ইনশাল্লাহ বৃষ্টি হবে, বৃষ্টির মাধ্যমে আমাদের হাওরগুলো পরিপূর্ণ পানি হয়ে যাবে। গেল বছর জেলা 26টি হাওরে 9285 মেট্রিক টন মাছ আহরণ করা হয়েছিল। ডিবিসি নিউজ ডেস্ক। হরমুজ প্রণালীর পাড় ঘেঁষে দাঁড়িয়ে আছে ওমানের 2টি গ্রাম কুমজার ও শাহ। আধুনিকায়নের ঢেউ সত্ত্বেও তারা এখনও ধরে রেখেছে শত বছরের ঐতিহ্য আর সংস্কৃতি। প্রাচীন কূপ থেকে শুরু করে পাথরের ঘর, সবকিছুই বলে দেয় ঐতিহ্যই আসল শক্তি। পাহাড় আর সাগরে ঘেঁষা 2 গ্রাম মনে করিয়ে দেয় উন্নয়ন যতই এগোক শিকড়ের টানকে ভোলা যায় না। বলছি হরমুজ প্রণালীর পাড়ে দাঁড়িয়ে থাকা এক ইতিহাস, ওমানের কুমজার ও শাহ গ্রামের কথা, যেখানে আধুনিকতার ভিড়েও টিকে আছে শত বছরের ঐতিহ্য। তবে কুমজারের জীবন টিকে ছিল ভূগর্ভস্থ মিষ্টি পানির ওপর। এখন নির্ভর করতে হচ্ছে পরিশোধিত পানির ওপর। নৌকা দিয়েই পৌঁছানো যায় এ গ্রামে। জীবিকার উৎস মাছ ধরা ও নৌকা বানানো রয়ে গেছে আগের মতোই। এই গ্রামের আরেক পরিচয় তাদের নিজস্ব ভাষা কুমজারি। স্থানীয়রা বলছেন শুধু কুমজারের মানুষরাই এ ভাষায় দক্ষ। কুমজার ঐতিহাসিক কূপ অনেক আগে থেকেই বিখ্যাত। অতীতে নাবিক, ব্যবসায়ী ও জাহাজের যাত্রীরা এখান থেকে পানি সংগ্রহ করত। ওমানের আরেক পাহাড়ি গ্রাম শাহ, এর বাসিন্দারা জীবিকা নির্বাহ করে চাষাবাদ ও পশুপালন করে। লক হাউস বা বায়ত আল কুফল গ্রামটির বিশেষ এক স্থাপনা। তবে এই এলাকার বাসিন্দারা নিজেরাই ঐতিহ্যবাহী ঘর তৈরি করে থাকেন। আংশিকভাবে মাটির নিচে তৈরি এসব পাথরের ঘর শীতকালে গরম থাকে। খাবার ও মালামাল নিরাপদে সংরক্ষণ করা হয় এখানে।
ওমান ভিশন 2040 পরিকল্পনায় স্পষ্ট করে বলা হয়েছে, উন্নয়ন ও শিল্পায়ন এগোলেও সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষা করতে হবে সমান তালে, কারণ সংস্কৃতির মূলেই নিহিত ওমানের পরিচয়। নাহিদা রিন্থি, ডিবিসি নিউজ ডেস্ক। খাগড়াছড়ির গুইমারায় দুষ্কৃতিকারীদের হামলায় 3 পাহাড়ি নিহত। পুলিশ ও সেনা সদস্য সহ আহতের ঘটনায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। খাগড়াছড়ির সদর ও গুইমারায় অব্যাহত রয়েছে 144 ধারা। এদিকে বিধিনিষেধের মধ্যেই জুম্মু ছাত্র জনতার সড়ক অবরোধ চলছে, স্থবির হয়ে পড়েছে জনজীবন। এদিকে অবরোধের কারণে দূরপাল্লার যানবাহন চলাচল বন্ধ থাকায় বিপাকে পণ্যবাহী ট্রাক, শ্রমিক মালিক ও যাত্রীরা। পুলিশ জানিয়েছে, ব্যারিকেড তুলে দিয়ে জনজীবন স্বাভাবিক রাখার চেষ্টা করছেন। জেলা জুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। 23 সেপ্টেম্বর সন্ধ্যায় প্রাইভেট পড়া শেষে ফেরার পথে মারমা কিশোরীকে দল বেঁধে ধর্ষণ করা হয়। এর প্রতিবাদেই ঘটনার সূত্রপাত। এদিকে ধর্ষণের ঘটনায় ভুক্তভোগীর বাবা অজ্ঞাত 3 জনকে আসামি করে খাগড়াছড়ি সদর থানায় মামলা করেন। আজকে 3 দিন যাবত আমরা একই জায়গায় আছি, কোনো দিকে যাইতে পারতেছি না, আশেপাশে দোকানও নাই। টার্মিনাল এসে আমি বসে থাকতে, বাড়িতে যাইতে পারতেছি না, কিছু করতে পারতেছি না, মালগুলো সব নষ্ট হয়ে যেতেছে। আমাদের সবগুলি গাড়িতে কাঁচা মাল আছে। প্রশাসন যদি ছেড়ে দিত, কোনো রকম আমাদেরকে যাওয়ার ব্যবস্থা করে দিত, তাহলে হয়তো আমি কোনো রকম বেঁচে থাকতাম। আমি এমনি গরিব মানুষ। নড়াইলে প্রাথমিক বিদ্যালয়ের ওয়াশ ব্লক নির্মাণে দুর্নীতির অভিযোগ উঠেছে। প্রকল্পের কাজ শেষ না করে টাকা তুলে লাপাত্তা ঠিকাদার। অভিযোগ আছে, তৎকালীন জনস্বাস্থ্য প্রকৌশলের নির্বাহী প্রকৌশলীও অনিয়মের সাথে জড়িত। স্থানীয়রা বলছেন, তদারকির অভাবেই এমন দুর্নীতি। তবে প্রকল্প বাস্তবায়নের সাথে জড়িত প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ও জনস্বাস্থ্য প্রকৌশল দোষ চাপাচ্ছে একে অপরের কাঁধে। নড়াইলের কালিয়া উপজেলার নলামা সরকারি প্রাথমিক বিদ্যালয়। এখানে ওয়াশ ব্লক নির্মাণের জন্য স্থান নির্ধারণ করা হয়েছিল 2023 সালে। তবে ওয়াশ ব্লক নির্মাণ তো দূরের কথা, কাজই করতে আসেনি ঠিকাদারি প্রতিষ্ঠান। যোগদান করার 2-1 দিন পরেই আমি শুনতে পারি ওয়াশ ব্লক বরাদ্দ হয়েছে। অফিস থেকে ফোন দিয়েছে যে আমরা অমুক দিন লেআউট দিতে আসবো। আজ হয় কাল হয়, আর আসেই নাই। একই অবস্থা পাটনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ওয়াশ ব্লক প্রকল্পেরও। হালকা কাজ হয়েছে, শুধু ভিত প্রস্তুত হয়েছে, আর কিছুই না। হয়নি কেন সেটা জানার কোনো ছিল না। আমরা এমনি ওই পাবলিক হেলথ অফিসে গিয়ে ইঞ্জিনিয়ারকে বলেছি যে এই কাজটা হচ্ছে না, বলছে হবে। ওয়াশ ব্লক বলতে বোঝায় পানি, স্যানিটেশন ও স্বাস্থ্যবিধি সংক্রান্ত সুবিধা বা অবকাঠামো। স্কুলে উদ্যোগের লক্ষ্য হলো শিক্ষার্থীদের জন্য স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করা। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের অধীনে 2022-23 অর্থ বছরে নড়াইলের লোহাগড়া ও কালিয়া উপজেলার 10টি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য জিপিএস প্রকল্পের অধীন ওয়াশ ব্লক নির্মাণে 2টি প্যাকেজ বরাদ্দ হয়। ব্যয় ধরা হয় প্রায় 1,61,00,000 টাকা। কাজ পায় গোপালগঞ্জের টুঙ্গিপাড়া ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স মাহমুদ হক। 2023 সালে জুনে শুরু হওয়া কাজ শেষ হওয়ার কথা ছিল 180 দিনের মধ্যে। তবে বাস্তব চিত্র পুরোপুরি ভিন্ন। মেয়াদ শেষ হলেও বেশিরভাগ বিদ্যালয়ে নির্মাণ হয়নি ওয়াশ ব্লক। তারা লিখিত নিয়ে গেছে যে স্কুলের জমির স্বল্পতার কারণে পড়া সম্ভব হচ্ছে না, তারপরে আর তারা স্কুলে আসেনি। 10টির মধ্যে 6টি বিদ্যালয়ে কাজ হয়েছে অর্ধেক, বাকি 4টি বিদ্যালয়ে কাজই শুরু করেনি ঠিকাদার। তবে বরাদ্দের পুরো টাকাই তুলে নিয়ে এখন লাপাত্তা প্রতিষ্ঠানটি, আর এতে জ্বলে গেছে সরকারের কোটি টাকার প্রকল্প। আমাদের এখানে কোনো ওয়াশ ব্লক নেই এবং আমাদের যেটা আছে তাতে আমরা যেতে পারি না, কারণ এটা খুব ছোট। আমাদের স্কুলে কোনো ওয়াশ ব্লক নেই, আমরা পাশের বাড়িতে যেতে হয়। আমাদের পানি খেতে আমাদের কষ্ট করে বাইরে যেতে হয়। আমাদের স্কুলে একটা বাথরুম, আর আমাদের স্কুলে সব ছাত্রছাত্রীদের এই একটা বাথরুমে যেতে হয়। তদারকি না থাকাতেই অনিয়ম হয়েছে, এমনটাই বলছেন এলাকাবাসী ও রাজনীতিকরা। দোষীদের বিচারের দাবিও তাদের। এখানে দেখার জন্য আমাদের যেমন কর্তৃপক্ষ রয়েছে, তদ্রূপভাবে দুদক রয়েছে। যদি সেই অর্থ বছরে সেই টাকার কাজ না হয় এবং সরজমিন পরিদর্শন করে আপনারা যদি না পান, তাদেরকে অবহিত করলে অবশ্যই এর বিচার হবে। তবে জনস্বাস্থ্য প্রকৌশলের নির্বাহী প্রকৌশলী বিষয়টিকে সরাসরি দুর্নীতি বলতে নারাজ। তিনি দেন ভিন্ন এক ব্যাখ্যা। নিয়মের বাইরে গেলেই হচ্ছে সেটা অনিয়ম। এখন অনিয়ম মানেই যে সেটা হচ্ছে আপনি দুর্নীতি, তা কিন্তু নাও হতে পারে। হয়তো আমাদের কোনো সাইন নির্দেশনা হতে পারে, লিখিত থাকতে পারে, মৌখিকও হতে পারে। আর জেলা প্রাথমিক শিক্ষা অধিদপ্তর দায়মুক্তি নিয়েছে অভিযোগ জানিয়েই। প্রতিবেদনের আলোকে আমরা ইতিমধ্যেই প্রকল্প অফিসে আমাদের প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে জানিয়েছি। যেহেতু ঊর্ধ্বতন অফিসে জানানো হয়েছে এবং আমার মনে হয় তাদের যে নিয়ম অনুযায়ী যে ব্যবস্থা সেটা গ্রহণ করা হবে। বিষয়টি তদন্ত করে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে প্রতিবেদন দিতে বলা হয়েছে বলে জানান জেলা প্রশাসক। প্রতিবেদন অনুযায়ী ব্যবস্থা নেয়ার আশ্বাস তার। ওয়াশ ব্লকের কাজ
শেষ না হতেই ওই আগের মতো ঠিকাদারকে তারা ফুল পেমেন্ট করে দিয়েছে। ঘটনা সত্যি হলে আমরা আমাদের এখান থেকে আমরা উপরে পাঠিয়ে দিব, মিনিস্ট্রিতে পাঠিয়ে দিব, চাকরির শৃঙ্খলা অনুযায়ী সেভাবে ব্যবস্থা নেবেন আশা করি। ভবিষ্যতে যেন আর কেউ এমন দুর্নীতি করতে না পারে সেজন্য ঠিকাদারের দৃষ্টান্তমূলক শাস্তি চায় স্থানীয়রা। ডিবিসি নিউজ ডেস্ক। কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে আলট্রাসোনোগ্রাফি মেশিন থাকলেও লোকবল সংকটে সেবা বঞ্চিত শিক্ষার্থীরা। প্রায় ৮ মাস ধরে ব্যবহার না হয় নষ্ট হতে চলেছে চিকিৎসা সরঞ্জাম। কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টার সকল শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা কর্মচারীর জরুরি এবং কয়েকটি বিভাগে বিশেষজ্ঞ চিকিৎসকদের সেবা লাভের উদ্দেশ্যে এটি নির্মাণ হলো। বর্তমানে জনবল সংকটে পর্যাপ্ত সেবা পাচ্ছে না কেউই। প্রায় ৮ মাস ধরে বন্ধ রয়েছে চিকিৎসা কেন্দ্রের আলট্রাসোনোগ্রাফি ও ইসিজি সেবা। আগে 2 জন চিকিৎসক এই মেশিন পরিচালনা করতে জানলেও বর্তমানে তারা আছেন এলপিআরে। ফলে প্রয়োজন মতো চিকিৎসা সেবা পাচ্ছেন না শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা কর্মচারীরা। একটা আলট্রাসোনো করার জন্য সেই শহরে যাওয়া লাগবে, মানে 22 থেকে 24 কিলোমিটার পথ পারি হয়ে। প্রাইভেট মেডিকেলগুলোতে অনেক বেশি টাকা, সিরিয়াল, তারপর টাকারও বিষয়। আমাদের এই চিকিৎসা কেন্দ্রে আর এই সেবাটা চালু করা খুব প্রয়োজন আমাদের জন্য। 55 টাকায় সব ধরনের চিকিৎসা সেবা পাওয়া যায় এই কেন্দ্রে। তাই দ্রুতই চিকিৎসা কেন্দ্রের সমস্যা নিরসনের দাবি শিক্ষার্থীদের। কাজের প্রয়োজন পরে ডাক্তার সাজেস্ট করে, সেক্ষেত্রে সাজেস্ট করতে আমাদের কুষ্টিয়া যেতে হয়। এটা টাকা পয়সার বিষয় আছে, আমরা শিক্ষার্থী, আমরা এছাড়াও মানে সময়ের ব্যাপার আছে, তৎক্ষণাৎ আমরা কোনো কিছু টেস্ট করতে পারি না। মেডিকেল সেন্টারকে আরও বেশি অ্যাক্টিভ করতে হবে। পাশাপাশি যেসব উন্নত মানের যন্ত্র এখানে আছে বা অন্য কোনো কারণে নষ্ট, সেগুলা দ্রুত সময়ের মধ্যে আবার পুনরায় অ্যাক্টিভ করতে হবে। এদিকে খণ্ডকালীন সনোলজিস্ট নিয়োগ দিয়ে সমাধানের আশ্বাস দিয়েছেন চিফ মেডিকেল অফিসার। আছে, আমরা প্রশাসনকে অবগত করছি এবং আমরা খণ্ডকালীন হিসাবে সনোলজিস্ট নিয়োগের জন্য আমরা অলরেডি নোট দিয়েছি। আর সব সমস্যা কাটিয়ে দ্রুত স্বাভাবিক হবে চিকিৎসা সেবা, এই প্রত্যাশা করছেন সবাই। ডিবিসি নিউজ ডেস্ক। পঞ্চগড় সদর ও তেতুলিয়া উপজেলার ৩৯টি কমিউনিটি ক্লিনিকে গত ১০ মাস ধরে নেই ওষুধ সরবরাহ। মজুদ রাখা ওষুধও শেষ হয়ে গেছে। ক্লিনিকগুলোতে নেই আগের মতো ভিড়। উত্তরের জেলা পঞ্চগড়ের সদর উপজেলার কালেশ্বর কমিউনিটি ক্লিনিক। এখানে চিকিৎসা সেবার পরামর্শ মিললেও এখন আর পাওয়া যায় না কোনো ওষুধ। ব্যবস্থাপত্র দিয়ে কিনে নিতে বলা হয় বাইরে থেকে। ডাক্তাররা পরামর্শ দিল, প্রেসক্রিপশন করে দিল ডাক্তারের ওষুধ কিনে খাওয়ার জন্য। ডাক্তার তো বললো কিছুই নেই, এখানে কোনো ওষুধপাতি কিছুই নেই। আমি ওয়াশটাও করতে পারলাম না। সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নের পূর্ব শিকারপুর কমিউনিটি ক্লিনিকেও মিলছে না ওষুধ। তেতুলিয়া উপজেলার কমিউনিটি ক্লিনিকগুলোরও একই অবস্থা। জনগণ যদি আমার সেবাই না পায় তো সে ঘরের কোনো মূল্য থাকে? আমরা তো দিনমজুর কাজ করে খাই, এখানে ওষুধটা ফ্রি পাইতাম, এখন বাইরে থেকে কিনে নেওয়া হচ্ছে। তো সরকারের কাছে অনুরোধ থাকলো ওষুধের জন্য আমরা এখানে পাই। স্বাস্থ্য বিভাগের তথ্য বলছে 2024 সালে 27 নভেম্বর কমিউনিটি ক্লিনিকে ওষুধ সরবরাহ করা হয়। এরপর থেকে সামান্য ওষুধ সরবরাহ থাকলেও তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল। আমাদের এখানে বর্তমান 3 মাস থেকে মেডিসিন স্বল্পতা রয়েছে, বর্তমান নাই বললেই চলে। 4 মাস যাবত আমাদের এখানে কোনো ওষুধ সাপ্লাই নাই। আমরা এখন সেবা থেকে কিছুটা বিচ্ছিন্ন হচ্ছে। সিভিল সার্জন জানান, ওষুধের চাহিদাপত্র ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে দেয়া হয়েছে। ওষুধ এলেই কমিউনিটি ক্লিনিকে সরবরাহ করা হবে। আমাদের সদর উপজেলা এবং তেতুলিয়া উপজেলাতে আমাদের এই কমিউনিটি ক্লিনিকে ওষুধের সংকট চলছে। আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলেছি, ওনারা আমাদের আশ্বস্ত করেছেন যে এই সমস্যার খুব সহসাই সমস্যার সমাধান হবে বলে আমরা নিশ্চিত হতে পেরে। স্বাস্থ্য বিভাগের দাবি, পঞ্চগড় সদর উপজেলার 25টি ও তেতুলিয়া উপজেলার 14টি সহ মোট 39টি কমিউনিটি ক্লিনিকে ওষুধ সরবরাহ না থাকলেও বাকি 3 উপজেলার 71টিতে ওষুধ সরবরাহ স্বাভাবিক আছে। ডিবিসি নিউজ ডেস্ক। পাবনার ভাঙ্গুড়ায় ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ায় ঢাকার সাথে উত্তরবঙ্গের ট্রেন চলাচল বন্ধ রয়েছে। ভাঙ্গুড়া রেল স্টেশনে ট্রেনের 2টি বগি লাইনচ্যুত হয়। এতে ট্রেনের প্রায় সহস্রাধিক যাত্রী চরম ভোগান্তিতে পড়েন। তবে এই ঘটনায় কেউ হতাহত হয়নি। রবিবার রাত 11:30টার দিকে ঢাকা থেকে পঞ্চগড়গামী পঞ্চগড় এক্সপ্রেস আপ ট্রেনটি রওনা দেয়। পথে ভোরে ভাঙ্গুড়া রেল স্টেশনের কাছাকাছি পৌঁছালে বিকট শব্দে ট্রেনের 2টি বগি লাইনচ্যুত হয়। এ সময় ট্রেনের অনেক যাত্রী আতঙ্কিত হয়ে ট্রেন থেকে লাফ দেন। মাছ মানেই ভাজা আর রান্না করা খাবার, কিন্তু কক্সবাজারের নাজমা আক্তার রেশমি ভেবেছেন অন্যরকম। দেশে প্রথমবারের মতো বানিয়েছেন সামুদ্রিক মাছের চিপস। এ খাবার সাড়া ফেলেছে। আর্থিক অনটনে দিন কাটানো উদ্যোক্তা রেশমি এখন অন্যদেরও অনুপ্রেরণা।
বাজারে দেখা মেলে নানা স্বাদের হরেক রকমের চিপস। এসবের মাঝেই অন্য রকমের এক চিপস বাজারে নিয়ে এলেন কক্সবাজারের নারী উদ্যোক্তা নাজমা আক্তার রেশমি। সচেতন অভিভাবকরা এখন বাজারের চিপসের বিকল্প হিসেবে তার তৈরি চিপসই সন্তানদের জন্য বেছে নিচ্ছেন। যে বাবা মা তাদের সন্তানদেরকে বাজারের অস্বাস্থ্যকর যে খাবারগুলো আছে সেটার বিকল্প কোনো অপশন খুঁজে, বিশেষত ওই যে চিপস, বিস্কিট বা হচ্ছে আরো অন্যান্য যে চকলেট, এইগুলোর বিকল্প যদি স্বাস্থ্যসম্মত কোনো খাবার খুঁজে তখনই পালঙ্কি কন্যা ফিশোটা তাদেরকে দিচ্ছি। সামুদ্রিক মাছ দিয়ে তৈরি করা এই চিপসের নাম সি ফিশ ক্র্যাকার্স বা সামুদ্রিক প্রোটিন বাড়ি, যা খেতে যেমন সুস্বাদু তেমনি পুষ্টিগুণ সমৃদ্ধ। চিপস যদি পটেটোর হয় এবং সেটা ডাক্তার মানা করে যে আলুর চিপস যেন না খায় বা পটেটো চিপস যেন না খায়, তাহলে আমি যদি মাছ থেকে চিপস তৈরি করতে পারি তাহলে হয়তো বা সেটা স্বাস্থ্যসম্মত হবে। টুনা মাছের পাশাপাশি সামুদ্রিক মাছ থেকে চিপস তৈরির অভিনব প্রক্রিয়াটি দেশে প্রথমবারের মতো উদ্ভাবন হয় রেশমির হাত ধরেই। তিনি বিক্রয়ের মাধ্যম হিসেবে বেছে নিয়েছেন অনলাইনকে। আমরা অনলাইনের মাধ্যমে আমাদের ফিশোর যে ফেসবুক পেজ এবং হচ্ছে পালঙ্কি কন্যার যে ফেসবুক পেজ, এই দুইটা মাধ্যমে হচ্ছে আমরা আমাদের কাস্টমারদের কাছে পৌঁছাচ্ছি। তার চিপস স্বাস্থ্যের জন্য নিরাপদ ও সুস্বাদু হওয়ায় দিন দিন বাড়ছে চাহিদাও। আর এই চিপস বিক্রি করছেন তার প্রতিষ্ঠান পালঙ্কি কন্যার নামে। আমার কাছে মনে হয়েছে পালঙ্কি কন্যা এবং ফিশও যদি চেষ্টা করে হয়তোবা পারবে, ওই জন্য মূলত আমরা মাছ থেকে ভ্যালু অ্যাডেড প্রোডাক্টগুলো তৈরি করি। এবং প্রথমবার যখন আমি রেশমির সাফল্যে কর্মসংস্থান হয়েছে স্থানীয় অনেকের, এতে খুশি তারা। এখানে 1 বছর ধরে কাজ করি, অন্য চিপ তো অনেক খাইছি, আমার ছেলে মেয়েরও খাইছে, এটা অনেক ভালো লাগে। চিপসের পাশাপাশি সামুদ্রিক মাছ দিয়ে নানা ধরনের স্বাস্থ্যকর খাবার বানানোর স্বপ্ন দেখছেন উদ্যোক্তা রেশমি, যা দেশের চাহিদা মিটিয়ে তৈরি করবে রপ্তানির সম্ভাবনাও। ডিবিসি নিউজ ডেস্ক। ফেব্রুয়ারিতেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য। কি ভাবছে সাধারণ মানুষ থেকে শুরু করে আগামীর জনপ্রতিনিধিরা, সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। আজ সারাদিন সংসদীয় আসন 29, গাইবান্ধা 1। স্বাগত সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে। আজ সারাদিন থাকবে 29, গাইবান্ধা 1 আসনে। তো এই মুহূর্তে আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের এই আসন থেকে মনোনীত প্রার্থী রমজান আলী। তার সঙ্গে আমরা কথা বলবো, তাকে দল থেকে মনোনয়ন দেওয়া হয়েছে, তিনি এই এলাকার মানুষের জন্য কি কি করেছেন তা নিয়েই কথা বলবো। এই যে আপনি দল থেকে মনোনয়ন পেয়েছেন, কেন দিয়েছে এবং কি কি করেছেন এর আগে আপনি? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, ধন্যবাদ আপনাকে। আলহামদুলিল্লাহ, ইসলামী আন্দোলন বাংলাদেশ কর্তৃক আমাকে গাইবান্ধা 1 সুন্দরগঞ্জ আসন থেকে এমপি পদপ্রার্থী হিসেবে মনোনীত করেছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ সৎ, যোগ্য, খোদাভীরু মানুষদেরকে নির্বাচিত করে। সেই ধারাবাহিকতায় এই আসন থেকে আমাকে ক্লিনিমাস, খোদাভীরুতা, সততা এবং যোগ্যতার ভিত্তিতে আমাকেও নির্বাচিত করেছে। তো আলহামদুলিল্লাহ, ইসলামী আন্দোলন বাংলাদেশ শুধু এই আসনে নয়, প্রতিষ্ঠার পর থেকে গোটা বাংলাদেশে তারা মানবতার সেবায়, ইসলামের সেবায় এবং দেশের সেবায় নিরলসভাবে কাজ চালিয়ে যাচ্ছে। আলহামদুলিল্লাহ, আমরাও সেই ধারাবাহিকতা এখানে মানবতার কল্যাণে কাজ করে যাচ্ছি। আরেকটি বিষয়, আপনি যদি নির্বাচনে অংশগ্রহণ করার পর নির্বাচিত হন, সেক্ষেত্রে আপনি এই আসনের মানুষজন যারা রয়েছে তাদের জন্য কি করবেন? তো ইসলামী আন্দোলন বাংলাদেশ কর্তৃক আমাকে মনোনীত করা হয়েছে। আমি যদি নির্বাচিত হই, আমাদের এলাকার মানুষের সবচেয়ে বড় সমস্যা যেটা শিক্ষার ক্ষেত্রে অনেক পিছিয়ে, ইসলামী আন্দোলন বাংলাদেশ নির্বাচিত হলে দলমত নির্বিশেষে সবার জন্য শিক্ষা এবং অংশগ্রহণমূলক শিক্ষার জন্য কাজ করবে এবং পাশাপাশি রাস্তাঘাট, স্কুল, কলেজ সহ যাবতীয় উন্নয়নমূলক কাজে আমরা ইনশাআল্লাহ অভূতপূর্ণ সাফল্য অর্জন করব, এই আশাবাদ ব্যক্ত করছি ইনশাআল্লাহ। এই মনে করেন আপনি নির্বাচিত হওয়ার পর এই জনপদের নারীদের জন্য কি পরিকল্পনা আছে আপনার, পিছিয়ে পড়া নারীদের জন্য? আরেকটি বিষয় যে এই জনপদে বেকারত্বের একটা সমস্যা থাকতে পারে, তো সেই সমস্যাটা সমাধানের জন্য আপনারা কি পদক্ষেপ নেবেন? প্রিয় ভাই আমার, ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলামের মূল স্পিরিটে বিশ্বাসী। সুতরাং ইসলামী আন্দোলন বাংলাদেশ কখনো নারীদেরকে বাদ দিয়ে কাজ করে না। আমরা নারীদেরকে নিয়েই কাজ করতেছি। আমাদের নারীদের ইউনিট কমিটি আছে, কমিটি হচ্ছে। আমরা আশাবাদী আগামী নির্বাচনে মহিলারাও আমাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলে ইনশাআল্লাহ অংশগ্রহণ করবেন। এবং আমাদের এলাকায় যে বিরাট একটা সমস্যা, বেকার সমস্যা, ইসলামী আন্দোলন বাংলাদেশ যদি নির্বাচিত হয়,
আমি যদি এই আসন থেকে এমপি হিসাবে নির্বাচিত হই, ইনশাআল্লাহ এই জনপদের বেকার মানুষের কর্মস্থান তৈরি করার জন্য আমরা সর্বাত্মক প্রচেষ্টা চালাবো ইনশাআল্লাহ। আরেকটা বিষয় ছোট্ট করে বলবেন যে আপনারা তো বিভিন্ন জনসংযোগ করছেন, উঠান বৈঠক করছেন, সাধারণ মানুষ আপনাদেরকে কিভাবে গ্রহণ করছে এবং তারা কি বলছেন? আলহামদুলিল্লাহ, ইসলামী আন্দোলন বাংলাদেশ তো নিঃস্বার্থভাবে কাজ করে, কোনো ধরনের স্বার্থর তোয়াক্কা না করে মানবতার কল্যাণে যেহেতু কাজ করে, এখানে কোনো ধরনের স্বার্থ নাই। আমরা যেহেতু জনগণের পাশে সবসময় থাকার চেষ্টা করছি, জনগণও আমাদেরকে বিশ্বাস করেছে যে এনারা আসলেই মানবতার খেদমতে কাজ করে, জনগণের কল্যাণ হবে আমরা নির্বাচিত হলে। আমরা দেখতে পেরেছি যে 5 আগস্টের পরে আমাদের পিছনে জনগণ ব্যাপকভাবে সাড়া দিচ্ছে আলহামদুলিল্লাহ। তো আমরা আশাবাদী এই জনপদের লোক আমাদেরকে নির্বাচিত করবে, আমাদেরকে বিশ্বাস করে আমাদের পিছনে থাকবে, আমরাও তাদের সাথে আছি ইনশাআল্লাহ। সাধারণ মানুষ আপনাদের কাছে কি চাইছেন এখন, তারা কি বলছেন আপনাদেরকে, তারা কি চান? আলহামদুলিল্লাহ, সাধারণ মানুষ তো চায় তাদের একজন যোগ্য, দক্ষ, বিচক্ষণ নেতা নির্বাচিত হোক। তো আলহামদুলিল্লাহ, ইসলামী আন্দোলন সাধারণ মানুষের এই ভাবনার সাথে একমত হয়ে কার্যক্রম চালিয়ে যাচ্ছে। ধন্যবাদ আপনাকে। শুনছিলেন সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে সুন্দরগঞ্জ গাইবান্ধা 1 আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশের যে প্রার্থী রয়েছেন তার কথা। এই সিএসআরএম ডিবিসি এক্সপ্রেস আপাতত এই পর্যন্তই। পরবর্তী সংবাদ দুপুর 12টায় আবারও যুক্ত হব আমরা। ততক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। দেশে মৃত্যুর কারণগুলোর মধ্যে শীর্ষে আছে হৃদরোগ। হার্ট অ্যাটাক হলে তাই গোল্ডেন আওয়ার অর্থাৎ 12 ঘন্টার মধ্যে রোগীকে রক্ত তরল করার ইনজেকশন দেওয়া জরুরি। এখনও হৃদরোগের চিকিৎসা রাজধানী কেন্দ্রিক হওয়ায় চিকিৎসকরা জোর দিচ্ছেন এই ইনজেকশনের উপর। এমন বাস্তবতায় আজ পালন করা হচ্ছে বিশ্ব হৃদরোগ দিবস। 41 বছর বয়সে হার্টে 2টি ব্লক ধরা পড়ে নওগাঁর সুমনের। রাজধানীর একটি হাসপাতালে সম্প্রতি এনজিওগ্রাম করে তার হার্টে 2টি রিং পরানো হয়েছে। হার্টের ডাক্তার ওখানে দেখালাম, ইকো করলাম, আর অরিজিনাল টেস্ট আছে। করার পরে উনি বললো যে আপনার হার্টের প্রবলেম, আমাকে ওষুধ দিল আর বললো যে আপনি এনজিওগ্রাম করেন যত দ্রুত পারেন। এমন অসংখ্য ঘটনা ঘটছে অহরহ। ভাগ্যগুণে সুমন বেঁচে গেলেও হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর মিছিল কেবলই দীর্ঘ হচ্ছে এখন। হৃদযন্ত্রের ক্রীড়ার স্বাভাবিক কার্যক্রম, রক্তনালীতে চর্বি জমে বন্ধ হয়ে গেলে হার্টের মাংসপেশিতে পর্যাপ্ত অক্সিজেনের ঘাটতি দেখা দেয়, তখনই হয় হার্ট অ্যাটাক। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর এক জরিপ বলছে 2023 সালে দেশে মোট মৃত্যুর সর্বোচ্চ 19.45% হয়েছে হৃদরোগে। হার্ট অ্যাটাক হবার পরের 12 ঘন্টা সময়কে গোল্ডেন আওয়ার বলে থাকেন চিকিৎসকরা। এই সময়ের মধ্যে রোগীকে হাসপাতালে নিয়ে এনজিওগ্রাম করে চিকিৎসা দেওয়া হলে ক্ষতি কম হয়। তবে বাংলাদেশের প্রেক্ষাপটে অনেক ক্ষেত্রেই সেটি সম্ভব না হলে চিকিৎসকেরা ফার্মাকো ইনভেসিভ চিকিৎসা পদ্ধতি অনুসরণের পরামর্শ দেন। ইসিজি দেখে রোগীর সিমটমস দেখে আমরা বুঝলাম যে না, এই রোগীর আসলেই হার্ট অ্যাটাক হচ্ছে। তখন সেই রোগীকে আমরা একটা ইনজেকশন দিয়ে দিব যেটাকে বলা হয় থ্রম্বোলিটিক। বাট এরা 50 থেকে 70% ক্ষেত্রে ওই রক্তের দলাটাকে ধমনী থেকে সরিয়ে ফেলতে পারে। বাংলাদেশের মতো জায়গা যেখানে অনেক ঘন বসতি, সব জায়গায় ক্যাথল্যাব ফেসিলিটি নাই, এবং আমাদের এখানে যেখানে এত লোকের হৃদরোগে আক্রান্ত হচ্ছে, সেখানে আমার কাছে মনে হয় যে ফার্মাকো ইনভেসিভ এই চিকিৎসা পদ্ধতি যদি আমরা এখানে কার্যকর করি তাহলে আরো বেশি উপকার পাবে লোকরা। রাজধানীর বাইরে হৃদরোগের চিকিৎসা অবকাঠামো উন্নত করার পরামর্শ দেন চিকিৎসকেরা। সমস্যাটা সবই হচ্ছে আমাদের শহর কেন্দ্রিক এবং ঢাকা কেন্দ্রিক। যেহেতু ব্যাপক হারে লোকজন হৃদরোগে আক্রান্ত হচ্ছে এবং এদের চিকিৎসা দেওয়ার জন্য আসলে আমাদের ঢাকা শহরের বাইরে ভালো চিকিৎসা, বিশেষ করে ইমার্জেন্সি ম্যানেজ করার মতো ব্যবস্থা থাকতে হবে। তামাকের ব্যবহার, চর্বি জাতীয় খাদ্যাভ্যাস, শারীরিক পরিশ্রম না করা সহ আধুনিক জীবনযাত্রায় অভ্যস্ত তরুণদের হৃদরোগে আক্রান্ত হবার ঘটনাকে উদ্বেগজনক বলছেন বিশেষজ্ঞরা। তামাকের ব্যবহার, তারপরে ফিজিক্যাল অ্যাক্টিভিটি কম করা, চর্বি জাতীয় খাবার বা ক্যালোরিযুক্ত খাবার বেশি খাওয়া। তাহসিনা জেসি, ডিবিসি নিউজ, ঢাকা। যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের গ্র্যান্ড ব্ল্যাঙ্কের একটি গির্জায় ভয়াবহ হামলায় হামলাকারী সহ 5 জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও 8 জন। স্থানীয় সময় রবিবার সকালে এই মর্মান্তিক ঘটনা ঘটে। স্থানীয় সময় রবিবার সকালে মিশিগানের গ্র্যান্ড ব্ল্যাঙ্ক টাউনশিপে দি চার্চ অব জিসাস ক্রাইস্ট অব লেটার ডে সেন্টসে প্রতিদিনের মতো প্রার্থনা চলছিল। আচমকা একটি গাড়ি ঢুকে পড়ে সেখানে। গাড়ির ভেতর থেকে গুলি চালায় 40 বছরের এক হামলাকারী। তারপর আগুন ধরিয়ে দেয়া হয় ভবনটিতে। 8 মিনিটের মধ্যেই পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশের গুলিতে নিহত হয় হামলাকারী। তার নাম টমাস জেকব সেনফোর্ড।
পরিকল্পিত সহিংসতা ধরে ঘটনার তদন্ত শুরু করেছে FBI। বলা হচ্ছে গ্যাসোলিন ব্যবহার করে আগুন লাগানো হয়। ঘটনার পর চলছে নানান বিশ্লেষণ, তবে হামলার উদ্দেশ্য এখনো বের করতে পারেনি পুলিশ। হাসনা আক্তার, ডিবিসি নিউজ ডেস্ক। ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গে থাকুন।